জয় হিন্দ সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন পুরো দমে করছো। তো আমি আরও একটা প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। আর আগেই বলে দিচ্ছি, এই সমস্ত টেস্টগুলো আমাদের যে আগামী এক্সাম আছে, এসএসসি জিডি বলো, এমটিএস বলো, ওদিকে তোমার ফুড এসআই বলো, এই সমস্ত এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। আর একটা কোশ্চেন আমি নিজে বানাইনি, সমস্ত কোশ্চেন আমাদের টেক্সট বুকের প্রিমিয়াম টেস্ট থেকে নেওয়া। যাদের কাছে কোনো প্রিমিয়াম টেস্ট কেনা নেই, তোমরা সবাই জানো, বা যারা প্রিমিয়াম কিনতে গেছো তারা দেখেছো 600 থেকে 700 টাকা মতো লাগছে 1.5 বছরের পাস। তো যাদের কেনা নেই তারা এই কোশ্চেনগুলো করতে পারো। সমস্ত কোশ্চেন টেক্সট বুকের এক্সপার্টদের বানানো। দেখো, আমাদের ফার্স্ট কোশ্চেন, আর প্রত্যেকটা কোশ্চেনের জন্য 15 সেকেন্ড করে টাইম পাবে। 15 সেকেন্ডের মধ্যে করার চেষ্টা করবে। দেখো, ফার্স্ট কোশ্চেন কী বলেছে? NaCl-এ কিসের বন্ধন আছে? NaCl-এ কিসের বন্ধন আছে? আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, সমন্বয় বন্ধন, নাকি এইচ বন্ধন বা হাইড্রোজেন বন্ধন? বলো। NaCl মানে কি? লবণ। তো বলতে হবে NaCl-এ কিসের বন্ধন আছে? দেখো, সঠিক অ্যান্সার হবে আয়নিক বন্ধন। NaCl-এ হচ্ছে আয়নিক বন্ধন। কি করে? একটা Na পরমাণু মানে Na প্লাস, এইটার সাথে যুক্ত হয় কি? Cl মাইনাস। এই একটা Na প্লাসের সাথে Cl মাইনাস যুক্ত হয়ে যায় NaCl। ক্লিয়ার? তাহলে এগুলোকে বলা হয় আয়নিক বন্ধন। এখানে দেওয়া আছে, যেটা বললাম, NaCl হলো আয়নিক বন্ধন। আর এই ধরনের বন্ধনে রাসায়নিক বন্ধন যা দুটি বিপরীত আধানযুক্ত আয়ন তৈরি করে। মানে যেটা তোমরা দেখালাম যে এই বিপরীত আধান কি? Na প্লাস পজিটিভ আর Cl মাইনাস হচ্ছে নেগেটিভ। তাহলে এই একটা পজিটিভ আর একটা নেগেটিভ, এই দুটো মিলে যেহেতু গঠিত হচ্ছে, কারণ বিপরীত আধান, বিপরীত দুটো, তো এই কারণে এগুলোকে আমরা বলবো আয়নিক বন্ধন। বুঝতে পারলে? নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের কোন তফসিলটি পৌরসভার সাথে সম্পর্কিত? পৌরসভা মানে মিউনিসিপ্যালিটি। বলতে হবে কোন তপশিলটি, বা এটাকে আমরা শেডিউলও বলতে পারি, কোন শেডিউলটি বা তপশিলটি পৌরসভার সাথে সম্পর্কিত? বলো। খুব কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। পৌরসভার সাথে সম্পর্কিত কোন শেডিউলটি বা কোন তপশিলটি? দেখো, দুটো জিনিস তোমরা মনে রাখবে তপশিলের মধ্যে থেকে। একটা হচ্ছে 11তম তপশিল, একটা হচ্ছে 12তম তপশিল। এই 12তম তপশিলটি হচ্ছে পৌরসভার সাথে সম্পর্কিত, আর 11তম তপশিলটি হচ্ছে পঞ্চায়েতের সাথে সম্পর্কিত। তাহলে 12তম তপশিল, এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। আর আরেকটা জিনিস মনে রাখবে, এই 11তম তপশিল আর এই 12তম তপশিল, এটা দুটোই 1992 সালে আনা হয়। আর এই 11তম তপশিলটি হচ্ছে 73rd অ্যামেন্ডমেন্ট, আর 12তম তপশিলটি হচ্ছে 74th অ্যামেন্ডমেন্ট। যেগুলো বললাম এই কটা জাস্ট কিন্তু মনে রেখো, কারণ এখান থেকে কোশ্চেন তোমরা পাবে। আর এখানে যেহেতু বলেছে কোন তপশিল পৌরসভার সাথে সম্পর্কিত, এই কারণে 12তম হতো। যদি বলতে পঞ্চায়েতের সাথে, তাহলে আমরা 11তম করতাম। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, বলো পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন ড্যাশের মানে কিসের জন্য সুপরিচিত? মানে চিত্তরঞ্জন যে জায়গাটা আছে, সেই চিত্তরঞ্জন জায়গাটা কিসের জন্য সুপরিচিত? সার প্ল্যান্ট, লোহা ও ইস্পাত শিল্প, লোকোমোটিভ ওয়ার্কস, নাকি সিমেন্ট কারখানা? কি হবে? ফুড এসআইয়ের জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। চিত্তরঞ্জন, চিত্তরঞ্জনে কী বানানো হয় বা কী আছে? সবাই তোমরা এটা জানো। সঠিক অ্যান্সার হবে লোকোমোটিভ। তোমরা সবাই জানো চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস। এখানে কি রেলের যেই ওয়াগান বা ইঞ্জিনগুলো তৈরি হয়। ক্লিয়ার? তাহলে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসের জন্য বিখ্যাত। আর একটা জিনিস জাস্ট মনে রেখো, এই চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস, এটা 1950 সালে তৈরি করা হয়। বাস এইটুকুনি মনে রেখো, তাহলেই হবে। নেক্সট, কোন শহর মুক্তার শহর নামে পরিচিত? পার্ল, মুক্তা মানে কি? পার্ল, পার্ল সিটি। তো ইংলিশে বলতে পারে পার্ল সিটি, আর এখানে বাংলা যেহেতু বলেছি, এখানে বলতে হবে মুক্তার শহর নামে পরিচিত কোন শহর? নতুন দিল্লি, চেন্নাই, ব্যাঙ্গালোর, নাকি হায়দ্রাবাদ? বলো। পার্ল সিটি অফ ইন্ডিয়া বা মুক্তার শহর কাকে বলা হয়? বলো বলো। 15 সেকেন্ডের মধ্যে বলার চেষ্টা করো। পরীক্ষার হলে 20 থেকে 25 সেকেন্ড নিতে পারো, কোনো অসুবিধা নেই। এখন 15 সেকেন্ডের মধ্যে করার চেষ্টা করো। দেখো, মুক্তার শহর বলা হয় হায়দ্রাবাদকে। হায়দ্রাবাদকে বলা হয় মুক্তার শহর। আমি যদি ভারতের ম্যাপটার নিচের দিকটা আঁকি, এই যে এরকম করে হবে, তো এই যে এই জায়গাটায় হচ্ছে তোমার অন্ধ্রপ্রদেশ, আর তার ঠিক ওপরে হচ্ছে হায়দ্রাবাদ। বুঝতে পারলে? আমার ম্যাপটা যাই হোক, তোমরা হেসো না ম্যাপটা দেখে। তো মোটামুটি তোমরা বুঝতে পেরেছো আশা করি।
তাহলে মুক্তার শহর বলা হয় হায়দ্রাবাদকে। ক্লিয়ার? নেক্সট, দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউয়ের রাজধানী কোনটি? মানে বলতে হবে দাদরা নগর হাভেলি এবং দমন অ্যান্ড দিউ এই পুরোটা হচ্ছে একটা ইউনিয়ন টেরিটরি। তো বলতে হবে দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ এর রাজধানী কোনটি? দমন, দিউ, দাদরা ও নগর হাভেলি নাকি সিলভাসা? কি হবে এদের মানে এটার রাজধানী? এই পুরোটাই কিন্তু একটাই কিন্তু তোমার মানে ইউনিয়ন টেরিটরি, পুরোটাই দাদরা ও নগর হাভেলি এবং দমন অ্যান্ড দিউ এই পুরোটাই হচ্ছে একটাকেই বোঝাচ্ছে। তো কী হবে রাজধানী? দেখো দাদরা ও নগর হাভেলি এবং দমন অ্যান্ড দিউ এর রাজধানী হলো দমন। এই পুরোটাই হচ্ছে কিন্তু একটা ইউনিয়ন টেরিটরি, এগুলোকে কিন্তু আলাদা আলাদা ভেবো না। তো যাই হোক, এইটার দাদরা ও নগর হাভেলি এবং দমন অ্যান্ড দিউ এটার রাজধানী হচ্ছে দমন। ক্লিয়ার? বুঝতে পারলে? আর এটা তোমরা সবাই জানো যে পর্তুগিজদের অধীনে ছিল 1954 সালে। 1954 সালে মানে তোমার ভারতের অন্তর্ভুক্ত হয়ে যায়। ঠিক আছে? 1954 অবধি পর্তুগিজদের অধীনে ছিল। আচ্ছা, তা দাদরা ও নগর হাভেলি এবং দমন অ্যান্ড দিউয়ের রাজধানী কোনটি? দমন। নেক্সট কোশ্চেন, এটা ওখানে দেওয়া আছে। আচ্ছা, ভারতে উগাদি ফেস্টিভ্যাল বা উগাদি উৎসব ড্যাশ উদযাপন করা হয়? মানে উগাদি ফেস্টিভ্যালটা কখন উদযাপন করা হয়? প্রথম বৃষ্টির সময়, নতুন বছরের সূচনার সময় বা নিউ ইয়ারের সময়, ফসল কাটার মৌসুমে এটাকে পালন করা হয় নাকি বর্ষাকাল? উগাদি ফেস্টিভ্যাল কখন পালন করা হয় তোমরা বলো? উগাদি ফেস্টিভ্যাল, তার আগে একটুখানি বলে দিচ্ছি, উগাদি ফেস্টিভ্যালটা আমাদের মানে দক্ষিণ ভারতের ওই কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা রাজ্যগুলোর মধ্যে তোমার পালন করা হয়। তো এই উগাদি ফেস্টিভ্যালটা কিসের জন্য? এই উগাদি ফেস্টিভ্যাল হচ্ছে নতুন বছরের সূচনা। উগাদি কথাটার মানেই হচ্ছে নতুন বছরের সূচনা, উগাদি। ঠিক আছে? তো এই উগাদি ফেস্টিভ্যাল বা উগাদি উৎসব এটা হলো নতুন বছরের সূচনা বা নতুন বছরের সূচনাকে মানে সেলিব্রেট করার জন্য মানে আমরা এই উগাদি ফেস্টিভ্যালটা পালন করি। ক্লিয়ার? নেক্সট, আমাদের যেমন কী আছে, আমাদের যেমন আছে নববর্ষ, সেরকমই ওদের মানে এই অন্ধ্রপ্রদেশ, তারপরে হচ্ছে তেলেঙ্গানা, এদের নতুন বছরের যে সূচনাটা আছে সেটাকে বলা হয় উগাদি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, বলতে হবে যেসব জীবের কোষে নিউক্লিয় পর্দা নেই তাদের কি বলে? ইউক্যারিওটিক, অমেরুদণ্ডী প্রাণী, প্রোক্যারিওটিক নাকি মেরুদণ্ডী? খুব সোজা। 9 বইয়ে যারা একটু জীবনবিজ্ঞানটা পড়েছো তারাই এটা পারবে, মানে নর্মাল একদম সিম্পল কোশ্চেন। যে সমস্ত জীবের কোষে নিউক্লিয় পর্দা নেই, নেই বলেছে কিন্তু, তাদের কি বলে? দেখো, যেই সমস্ত জীবের কোষে নিউক্লিয় পর্দা নেই বা নিউক্লিয় পর্দাবিহীন তাদের বলা হয় প্রোক্যারিওটিক বা আদি কোষ। আর যদি বলতো নিউক্লিয় পর্দা আছে তাহলে হয়ে যেত ইউক্যারিওটিক কোষ। খুব সিম্পল, এটা কিন্তু সবাই তোমরা জানো আশা করি। বুঝতে পারলে? আমাদের 8 নম্বর কোশ্চেন, বলতে হবে বস্তুর বৃত্তীয় গতির সময়ে ব্যাসার্ধ বরাবর ভেতরের দিকে কাজ করার যে বাহ্যিক ভেতরের দিকে কাজ করার বাহ্যিক বলের নাম কি? মানে ধরো একটা বস্তু বৃত্তীয় গতিতে ঘুরছে, ধরো এখানে একটা সেন্টার, এইটা চারপাশ দিয়ে একটা কিছু ঘুরছে, তো বলতে হবে এর কেন্দ্র বরাবর যে বলটা আছে বা যেই গতির যে বলটা আছে, বাহ্যিক বলটা আছে ব্যাসার্ধ বরাবর বা কেন্দ্র বরাবর, এটাকে কি বল বলা হয়? অভিকেন্দ্র বল, কেন্দ্রাভিমুখী বল, মহাকর্ষীয় বল নাকি জড় বল? কী হবে বলো? কোশ্চেনটার মধ্যেই কিন্তু অ্যান্সার আছে। দেখো কি বলেছে, বৃত্তীয় গতির সময় ব্যাসার্ধ বরাবর ভেতরের দিকে, মানে এই ভেতরের দিকে বলেছে, এরকম বাইরের দিকে কিন্তু বলেনি। যদি বাইরের দিকে বলতো তাহলে সিম্পল কেন্দ্রাভিমুখী, মানে কেন্দ্রার থেকে বাইরে, কেন্দ্রাভিমুখী। যেহেতু বলেছে ভেতরের দিকে, এই কারণে হবে কেন্দ্রাভিমুখী, মানে কেন্দ্রের দিকে। মহাকর্ষীয় বল সবাই তোমরা জানো, একটা বস্তুকে ওপর থেকে ছেড়ে দিলে নিচে পড়ে যাচ্ছে পৃথিবী আকর্ষণের জন্য, এটাকে বলা হয় মহাকর্ষীয় বল। তো কেন্দ্রাভিমুখী বলটা হবে সঠিক অ্যান্সার, কেন্দ্রাভিমুখী বল হবে না কিন্তু। বুঝতে পারলে? নেক্সট কোশ্চেনটাকে ভালো মতো পড়ার চেষ্টা করবে। প্রথমে তোমাদের এটা টার্গেট, কোশ্চেনটাকে ভালো মতো পড়বে। দেখো বলেছে রাজকবি আমির খুসরো নিচের কোন সুফি সাধকের শিষ্য ছিলেন? বা বলতে পারো আমির খুসরোর গুরুদেব কে ছিলেন বা আমির খুসরোর গুরু কে ছিলেন? তো বলতে হবে যে আমির খুসরোর কোন সুফি সাধকের শিষ্য ছিলেন, কার শিষ্য ছিলেন আমির খুসরো? বলো।
দেখো, আমির খুসরোর গুরু ছিলেন সৈয়দ মোহাম্মদ নিজামুদ্দিন আউলিয়া। এই সৈয়দ মোহাম্মদ তো তোমরা নাও শুনতে পারো, কিন্তু এই নিজামুদ্দিন আউলিয়া তোমরা যারা ইতিহাস পড়েছো সেটা কিন্তু তোমরা শুনেছো এই কথাটা। এই নিজামুদ্দিন আউলিয়ার এর দরবার কোথায় ছিল? এর দরবার ছিল দিল্লিতে। দিল্লিতে ছিল নিজামুদ্দিন আউলিয়ার দরবার। তাহলে আমির খুসরোর গুরু কে ছিলেন বা কার শিষ্য ছিলেন এই আমির খুসরো? নিজামুদ্দিন আউলিয়ার। মনে থাকবে তোমাদের? আর এই নিজামুদ্দিন আউলিয়ার দরবার ছিল দিল্লিতে। মনে থাকবে তোমাদের আশা করি। নেক্সট কোশ্চেন, সমুদ্রের রেইন ফরেস্ট কে প্রায়ই কী ডাকনাম দেওয়া হয়? মানে সমুদ্রের রেইন ফরেস্ট এইটাকে কোনটাকে বলা হয় সমুদ্রের রেইন ফরেস্ট? সৈকত মানে যেটা আমার নাম, প্রবালদ্বীপ, ফোর্টস নাকি ম্যানগ্রোভ, কোনটাকে বলা হয় সমুদ্রের রেইন ফরেস্ট? বলো, সমুদ্রের রেইন ফরেস্ট কাকে বলা হয়? ম্যানগ্রোভ, ফোর্টস, প্রবালদ্বীপ নাকি সৈকত, কোনটাকে বলা হয় সমুদ্রের রেইন ফরেস্ট? দেখো, সমুদ্রের রেইন ফরেস্ট বলা হয় প্রবালদ্বীপ। এই প্রবালদ্বীপ কোথায় আছে? লাক্ষাদ্বীপ, লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জের ওদিকটাতে আছে। আর তোমার হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জেরও কাছাকাছি জায়গায় কিছু অংশ আছে প্রবালদ্বীপ। তো যাই হোক, এই প্রবালদ্বীপ এটাকে বলা হয় সমুদ্রের রেইন ফরেস্ট। ঠিক আছে, সমুদ্রের রেইন ফরেস্ট বলা হয় প্রবালদ্বীপকে। এটা কিন্তু তোমরা মনে রেখো। নেক্সট কোশ্চেন, আমাদের 11 নম্বর কোশ্চেন, বলতে হবে কে টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন? মানে তোমার ইংলিশে যদি বলি, ডিরেক্টর অফ টেলিকমিউনিকেশন, বা কে টেলিযোগাযোগ বিভাগের সচিব বা ডিরেক্টর অফ টেলিকমিউনিকেশন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন? বলো। এগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, আর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু কোশ্চেন আসবেই, তোমরা সবাই জানো। বলো, কাকে টেলিযোগাযোগ ব্যবস্থার বা বিভাগের সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে? কে রাজারামন, এসপি কোছার, নীরজ মিত্তাল নাকি রাকেশ ভাটনাগর? বলো কী হবে? দেখো, যারা 2023-এর জিকেটাকে পড়েছো, ভালো মতো একটু মোটামুটি পড়েছো, তারা এই অ্যান্সারটা করতে পারবে। সেটা জিকে বলছি কেন, কারেন্ট অ্যাফেয়ার্সটাকে পড়েছো, তারা এটা অ্যান্সারটা করতে পারবে। সঠিক অ্যান্সার হবে নীরজ মিত্তাল। এই নীরজ মিত্তালকে টেলিফোন যোগাযোগ বিভাগের সচিব হিসেবে বা ডিরেক্টর অফ টেলিকমিউনিকেশনের দায়িত্ব দেওয়া হয়েছে। নীরজ মিত্তাল সঠিক অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন, 2023 সালে যে ফিডে বিশ্বকাপটা হয়েছিল বা ফিডে ওয়ার্ল্ড কাপ, এই ফিডে ওয়ার্ল্ড কাপের ফাইনালে প্রাজ্ঞানন্দা রমেশবাবুর বিরুদ্ধে কে জিতেছেন? তোমাদের আমি একটু বলে রাখছি, প্রাজ্ঞানন্দা রমেশবাবু হচ্ছেন একজন চেস বা দাবার একজন খেলোয়াড়। সবাই তোমরা এনাকে চেনো, খুব ইয়াং ছেলে, বেশি বয়স না। তো ইনি হচ্ছেন তোমার ওই কি বলে, ম্যাগনাস কার্লসেনকেও কিন্তু হারিয়েছে একবার। তো যাই হোক, এই ফিডে যে ওয়ার্ল্ড কাপটা হয়েছে 2023 সালে, এই প্রাজ্ঞানন্দা রমেশবাবুর বিরুদ্ধে কে জিতেছেন? বলো। এগুলো সব কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। দেখো, ফিডে ওয়ার্ল্ড কাপে এই প্রাজ্ঞানন্দা রমেশবাবুকে হারিয়েছে কে? ম্যাগনাস কার্লসেন। এই ম্যাগনাস কার্লসেন একসময় ওয়ার্ল্ড চ্যাম্পিয়নও ছিলেন। এখন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন অন্য একজন আছে, নামটা আমার ঠিক মনে নেই। কিন্তু এই ম্যাগনাস কার্লসেন পরপর 6 বছর তিনি কন্টিনিউয়াসভাবে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ছিলেন। তো এই ফিডে ওয়ার্ল্ড কাপ, যে ফিডে বিশ্বকাপ, যেটা চেসের একটা বিশ্বকাপ, সেটাতে প্রাজ্ঞানন্দা রমেশবাবুর বিরুদ্ধে কে জিতেছেন? ম্যাগনাস কার্লসেন। মনে থাকবে। নেক্সট কোশ্চেন, আর এই সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, নিচের কোনটি রাশিয়ার একটি নাতিশীতোষ্ণ তৃণভূমি? রাশিয়ার নাতিশীতোষ্ণ তৃণভূমির নাম কি? আমাজন, প্রাইরিস, কঙ্গো নাকি স্টেপস? বলো। এটা আমরা পড়েছি সবাই, ভূগোল বইতে 9-এ পড়েছি। 9-এর সময় নাকি 10-এ, এরকম একটা হবে। তো ভূগোল বইতে সবাই আমরা পড়েছি। দুলাল চন্দ্র সাঁতরার একটা বই আছে সম্ভবত, ভূগোল বই। ওই ভূগোল বইয়ের মধ্যে সবাই আমরা পড়েছি, আর ওই ভূগোল বইটাই বেশি লোক পড়ে। তো বলতে হবে যে রাশিয়ার একটি নাতিশীতোষ্ণ তৃণভূমির নাম কি? আমাজন, প্রাইরিস, কঙ্গো নাকি স্টেপস? দেখো, তোমাদের এক একটা করে আমি বলে দিচ্ছি। তোমার যেই মানে আমাজন, তোমরা সবাই জানো, ব্রাজিলের একটা মানে তোমার বন, ওটাকে বোঝাচ্ছে। আর এখানে হচ্ছে তোমার সঠিক অ্যান্সার হবে যেহেতু রাশিয়া বলেছে, সঠিক অ্যান্সার হবে স্টেপস। এই স্টেপস তৃণভূমিটা একটা নাতিশীতোষ্ণ তৃণভূমি, যেটা হচ্ছে তোমার রাশিয়ার মধ্যে পড়ছে। ক্লিয়ার? আর পম্পাস ওটা আর্জেন্টিনা, ব্রাজিল এগুলো মিলে পড়ছে
যেটা তোমাদের বলে দিলাম, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, মশলা জাফরান উদ্ভিদের কোন অংশ থেকে পাওয়া যায়? জাফরান হচ্ছে যেটাকে তোমরা বলতে পারো কেশর। কেশর উদ্ভিদের কোন অংশ থেকে পাওয়া যায়? মানে বলতে হবে মূল থেকে পাওয়া যায়, কাণ্ড থেকে পাওয়া যায়, ফুল থেকে পাওয়া যায়, নাকি পাতা থেকে পাওয়া যায়। তো জাফরান বা কেশর উদ্ভিদের কোন অংশ থেকে পাওয়া যায় বলো? এটা তোমরা সবাই পারবে। আচ্ছা, তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাবে যে কে কটা অ্যান্সার করলে, 25টার মধ্যে কে কটা করলে। যারা 20টার বেশি করবে তারা ধরে নেবে যে ভালো প্রিপারেশানে আছে তোমাদের মোটামুটি। যাদের মোটামুটি 15টা থেকে 20টার মধ্যে, তাদের আর একটু ভালো মতো প্র্যাকটিস করতে হবে, যত পারো জিকে ভালো করে পড়তে হবে। আর যারা 15টার কম, তাদের এখনও অনেক পড়তে হবে, অনেক ভালো মতো প্রিপারেশান করতে হবে। দেখো তাহলে মশলা জাফরান, এই জাফরান বা কেশর এটা কোথা থেকে পাওয়া যায়? উদ্ভিদের ফুল থেকে পাওয়া যায়। ফুলের মধ্যে থেকে জাফরান, ফুলের যেই মানে তোমার ওই কী বলবো পুংদণ্ডগুলো যেগুলো আছে, ওগুলোই হচ্ছে তোমার জাফরান। একটা কেশরের ফুল যদি তোমরা দেখো, মানে কেশরটা যে ফুল থেকে পাওয়া যায়, ওই ফুলের মধ্যে হলুদ হলুদ পাপড়ি না, কিন্তু মানে পুংদণ্ড যেগুলো থাকে সেগুলোই হচ্ছে তোমার জাফরান। নেক্সট, সতীদাহ প্রথা কে রদ করেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। লর্ড ডালহৌসি। আমার লর্ড তো বলতে ইচ্ছা করে না, কোশ্চেনে দেওয়া থাকে বলে বলতে হয়। এদের আমরা লর্ড বলবো কেন? আচ্ছা, ডালহৌসি, কার্জন, উইলিয়াম বেন্টিক, নাকি ক্যানিং? কাকে বল সতীদাহ প্রথা কে রদ করেন বলো? দেখো, সতীদাহ প্রথা রদ করেন কে? সতীদাহ প্রথা রদ করেন উইলিয়াম বেন্টিং। এই উইলিয়াম বেন্টিং ইনি সতীদাহ প্রথা রদ করেন। একটা আইন আনেন তিনি, কত সালে? তোমার সালটা ঠিক আমার মনে পড়ছে না। যাই হোক, তো এই উইলিয়াম বেন্টিং একটা আইন আনেন, যে আইনটার নাম হচ্ছে বেঙ্গল সতী রেগুলেশন অ্যাক্ট। এইটার দ্বারা এই সতীদাহ প্রথা রদ করা হয়। ক্লিয়ার? আর উইলিয়াম বেন্টিং কি এই আইনটা যেহেতু এনেছিলেন, এই কারণে বলা হয় যে সতীদাহ প্রথা রদ করেন তোমার উইলিয়াম বেন্টিং। সালটা আমার মনে পড়ছে না। তোমরা যদি মনে থাকে তোমাদের কমেন্টে আমাকে জানাবে যে সালটা কত ছিল। আমার সালটা মনে পড়ছে না এখন। নেক্সট কোশ্চেন, 16 নম্বর কোশ্চেন। 25টা টোটাল কোশ্চেন আছে। নিচের কোনটি ভারতের সর্বোচ্চ জলপ্রপাত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, আর অনেক কন্ট্রোভার্সিয়ালও। তোমরা অনেকে অনেক কিছু ভাবতে পারো। তো বলো, ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোনটা? সর্বোচ্চ, সবচেয়ে উঁচুতে। তো বলতে হয় ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোনটা বলো? দেখো, এখান থেকে যে কটা কোশ্চেন আমরা পড়বো এখন, আমি তোমাদের যেই কথাগুলো বলবো খুব কিন্তু ইম্পর্ট্যান্ট হবে। ভারতের সর্বোচ্চ জলপ্রপাত হচ্ছে তোমার কুঞ্চিকল জলপ্রপাত। এই কুঞ্চিকল জলপ্রপাত, যেইটা তোমার বলতে পারো 455 মিটার উঁচুতে আছে, বা 455 মিটার উঁচু। এইটা হলো ভারতের সর্বোচ্চ জলপ্রপাত। আর আরেকটা কোশ্চেন আসে, এই কুঞ্চিকল জলপ্রপাতটা কোন রাজ্যের মধ্যে পড়ছে? এই কুঞ্চিকল জলপ্রপাতটা কর্ণাটক রাজ্যের মধ্যে পড়ছে। অনেক সময় এইভাবেও জিজ্ঞেস করবে যে ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কুঞ্চিকল জলপ্রপাত কোন রাজ্যের মধ্যে পড়ছে, তখন অপশান থাকবে। তো সঠিক অ্যান্সার হবে কর্ণাটক। তাহলে কর্ণাটক রাজ্যের মধ্যে বা মানে স্টেটের মধ্যে তোমার এই কুঞ্চিকল জলপ্রপাতটা পড়ছে। আরও আমি জলপ্রপাতের নাম বলে দিচ্ছি তোমাদের, যেমন এই শিবসমুদ্রম জলপ্রপাত, এটাও খুব একটা ইম্পর্টেন্ট জলপ্রপাত, এটা উড়িষ্যার মধ্যে পড়ছে। ঠিক আছে? আর বাহিরপ্রাণী জলপ্রপাত, এটা উড়িষ্যার মধ্যেই পড়ছে। ঠিক আছে? এগুলো কিন্তু মনে রেখো। নেক্সট, আচ্ছা এখানে দিয়েই দিয়েছিলাম, যেটা বললাম কুঞ্চিকল জলপ্রপাত, কুঞ্চিকল ভারতের সর্বোচ্চ জলপ্রপাত, আর এটা কর্ণাটকের মধ্যে পড়ছে, আর উচ্চতা 455 মিটার। ক্লিয়ার? আর এদিকে শিবসমুদ্রম কর্ণাটক, আচ্ছা, শিবসমুদ্রম জলপ্রপাত এটা তোমার উড়িষ্যা না, ভুল বললাম। এই শিবসমুদ্রম জলপ্রপাতটাও কর্ণাটকের মধ্যেই পড়ছে, কাবেরী নদীর ওপর। এই কাবেরী নদীটা মনে রেখো। শিবসমুদ্রম জলপ্রপাত কাবেরী নদীর ওপর অবস্থিত। আর তোমার এই কুঞ্চিকল জলপ্রপাতটা বারাহি নদীর ওপর অবস্থিত। আর এই বারহি পানি জলপ্রপাত, এইটা উড়িষ্যার মধ্যে অবস্থিত। এগুলো কিন্তু মনে রেখো, এইটা অতটা আসে না, যেগুলো আসে তোমাদের বলে দিয়েছি। এই কাবেরী নদীর ওপর শিবসমুদ্রম জলপ্রপাতটি অবস্থিত, মনে রেখো। নেক্সট, একটি নতুন সর্বভারতীয় পরিষেবা তৈরি করার ক্ষমতা নিম্নের কোনটির আছে? মানে একটা নতুন সর্বভারতীয় পরিষেবা
তৈরি করার ক্ষমতা কার কাছে আছে? সংসদ মানে পার্লামেন্টের কাছে আছে, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ইউপিএসসির কাছে আছে, কেন্দ্রীয় মন্ত্রিসভার কাছে আছে, নাকি কর্মী জন অভিযোগ এবং পেনশন মন্ত্রণালয় এর কাছে আছে? কি একটি নতুন সর্বভারতীয় পরিষেবা তৈরি করার জন্য, মানে যে কোনো পরিষেবা হতে পারে, যেমন মানরেগা আছে, এরকম যে কোনোই জল জীবন মিশন বলতে পারো, বা যে কোনো পরিষেবাই বলো না কেন, এটা তৈরি করার ক্ষমতা কার কাছে আছে? সংসদ, ইউপিএসসি, কেন্দ্রীয় মন্ত্রিসভা, নাকি কর্মী জন অভিযোগ এবং পেনশন মন্ত্রণালয়? বলো, খুব সোজা কিন্তু। দেখো, একটি সর্বভারতীয় পরিষেবা তৈরি করতে পারে কে? সংসদ বা পার্লামেন্ট। কেন? যখনই দেখবে কোনো কিছুই আনা হোক না কেন, সরকারের তরফ থেকে যে কোনো কিছুই পেশ করা হোক না কেন, যেমন ধরো এক সরকার বললো আমি একটা এরকম একটা সুবিধা আনতে চাই সমস্ত ভারতবাসীর জন্য, তখন সেইটাকে পাশ হতে হবে কিসের থেকে? পার্লামেন্টের থেকে। প্রথমে লোকসভা, তারপরে রাজ্যসভা, বা প্রথমে রাজ্যসভা বা পরে লোকসভা, যাই হোক না কেন, এই দুটোর সাথে মানে দুটোর থেকে পাশ হতে হবে এবং প্রেসিডেন্টের সিগনেচার লাগবে, তাহলে সেটা পাশ হয়ে যাবে এবং সমস্ত মানুষ সেই সুবিধাটা পাবে। তো একটি নতুন সর্বভারতীয় পরিষেবা তৈরি করার ক্ষমতা আছে কার কাছে? সংসদের কাছে, বা ইংলিশে এটাকে বলা হয় পার্লামেন্ট। মনে থাকবে। নেক্সট কোশ্চেন, নিচের কোন ব্যক্তিকে দ্বিজাতি তত্ত্বের স্থপতি বলা হয় বা দ্বিজাতি তত্ত্বের জনক? এটাও বলা যেতে পারে। তো বলো, দ্বিজাতি তত্ত্বের জনক বা দ্বিজাতি তত্ত্বের স্থপতি কাকে বলা হয়? স্যার সৈয়দ আহমেদ খান, আগা খান, আব্দুল গফ্ফর খান মানে খান আব্দুল গফ্ফর খান, আর নাকি আব্বাস তোয়েবজিকে? দ্বিজাতি তত্ত্বের জনককে? দেখো, দ্বিজাতি তত্ত্বের জনক হচ্ছে স্যার সৈয়দ আহমেদ খান। এই স্যার সৈয়দ আহমেদ খানই হলেন দ্বিজাতি তত্ত্বের জনক। আর একটা জিনিস তোমাদের বলে রাখি, এই খান আব্দুল গফ্ফর খান এনাকে বলা হয় ফ্রন্টিয়ার গান্ধী বা সীমান্ত গান্ধী, ঠিক আছে? আর খুদাই খিদমাতগার প্রতিষ্ঠা করেছিলেন কে? এই খান আব্দুল গফ্ফর খান 1920 সালে। সালটা মনে রেখো। আরেকটা জিনিস, 1987 সালে এই খান আব্দুল গফ্ফর খানকে বা সীমান্ত গান্ধীকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, গোদান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। গোদান নামক গ্রন্থের রচয়িতা কে? মুন্সী প্রেমচাঁদ, রবীন্দ্রনাথ ঠাকুর, দুর্গা দাস, নাকি বিপি সিং? বলো, গোদান নামক গ্রন্থের রচয়িতা কে? দেখো, এই সমস্ত কোশ্চেনে কিন্তু পরীক্ষা আসবে। এখনও তোমাদের বলছি, বারবার প্র্যাকটিস করো, বারবার দেখো এই কোশ্চেনগুলোকে। আমার যে আগের ভিডিওগুলো আছে সেগুলো বারবার দেখো, কারণ এই কোশ্চেনগুলোই আসবে। আমি কম করে তোমাদের 30টা মতো সেট করিয়েই দেবো, যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়। 30টা মতো সেট মানে বুঝতে পারছো তো? এটাকে 25 দিয়ে গুণ করো, তাহলে কতগুলো সেট হচ্ছে? 750খানা কোশ্চেন হচ্ছে। 750টা কোশ্চেন, তা আবার মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন যেগুলো। তো খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে তোমাদের এই সেশনগুলো কিন্তু। আচ্ছা, এই গোদান নামক গ্রন্থের রচয়িতাকে? গোদান নামক গ্রন্থের রচয়িতা হলেন মুন্সী প্রেমচাঁদ। সবাই তোমরা এনার নাম শুনেছো, মুন্সী প্রেমচাঁদ একজন ভারতীয় লেখক, বা এনাকে বলা হয় যে আধুনিক হিন্দু উর্দু তোমার সাহিত্যের জনক বলতে পারো। মডার্ন যেই মানে হিন্দি আর উর্দু ভাষা মিলে যেই মানে মানে তোমার রচনাগুলো আছে বা গ্রন্থ কাব্য যেগুলো আছে, ওটার জনক বলা হয় মুন্সী প্রেমচাঁদকে। তাহলে এই গোদান নামক গ্রন্থের রচয়িতাকে? মুন্সী প্রেমচাঁদ। মনে থাকবে তোমাদের। নেক্সট কোশ্চেন, ক্রিয়া এবং প্রতিক্রিয়া শক্তি সর্বদা ড্যাশের ওপর ক্রিয়া করে? বলো, নিউটনের যে থার্ড ল বা সেটাকে বলা হয় ক্রিয়া এবং প্রতিক্রিয়া শক্তি সর্বদা ড্যাশের ওপর ক্রিয়া করে। কোনটা হবে সঠিক অ্যান্সার? পড়ে ভালো করে বলো। দেখো, তোমাদের আরও 15 সেকেন্ড দিচ্ছি, আবার পড়ে বলো। যেটাতে টাইম লাগার দরকার সেটাতে তোমাদের 30 সেকেন্ডই দেবো। এটাতে একটু যেহেতু বড় কোশ্চেন, পড়ে দেখতে হচ্ছে, বুঝতে হচ্ছে, এই কারণে তোমাদের 30 সেকেন্ড দিলাম। তো ক্রিয়া এবং প্রতিক্রিয়া শক্তি ড্যাশের ওপর ক্রিয়া করে। দেখো, নিউটনের যে থার্ড ল আছে, 3 নম্বর সূত্র, সেটাকে যদি তোমরা ভালো মতো পড়ো,
সেটার মধ্যে দেওয়া আছে ক্রিয়া এবং প্রতিক্রিয়া শক্তি সর্বদা ভিন্ন বস্তু এবং বিপরীত দিক বরাবর ক্রিয়া করে। তো এইটা হবে সঠিক অ্যান্সার। বাকিগুলো দেখো কোনো না কোনো একটা আলাদা আছে। এখানে হচ্ছে ভিন্ন বস্তু একই দিক বরাবর হবে না, এখানে একই বস্তু বিপরীত দিক বরাবর এটাও হবে না, এখানে একই বস্তু একই দিক বরাবর এটাও হবে না। যেহেতু নিউটনের থার্ড ল যেটা আছে তোমাদের সেটাই বলে দিলাম, সে সঠিক অ্যান্সার হবে ভিন্ন বস্তু মানে আলাদা আলাদা বস্তু এবং বিপরীত দিক বরাবর ক্রিয়া করে। মানে আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরো এইটা একটা বস্তু, এটা একটা বস্তু, এই বস্তুটাকে দিয়ে তুমি এটার মধ্যে মারলে, ঠিক আছে, বা ধাক্কা মারলে, তাহলে কি ক্রিয়া এবং প্রতিক্রিয়াটা বিপরীত দিক বরাবর ক্রিয়া করবে। একটা একটা এদিকে ক্রিয়া করবে, একটা এদিকে ক্রিয়া করবে, আর দুটি বস্তুর উপরই ক্রিয়া করবে, এইটার ওপরও ক্রিয়া করবে, এইটার ওপরও ক্রিয়া করবে। এই কারণে ভিন্ন বস্তু এবং বিপরীত দিক বরাবর কথাটা বলেছে। বুঝতে পারলে? আরেকটা উদাহরণ দেখতে পারো, তোমার হাত দিয়ে যদি কাউকে মারো, যাকে মারবে তারও লাগবে, তোমার হাতেও লাগবে। এটা একটা সবচেয়ে বেস্ট উদাহরণ তোমরা বলতে পারো। আচ্ছা, সাহিত্য সঙ্গম, এই সঙ্গম সাহিত্য কোন শহরের সম্মেলনে রচিত এবং সংকলিত হয়েছিল? এই সঙ্গম সাহিত্য বা সঙ্গম লিটারেচার যেটাকে আমরা বলি, তো এই সঙ্গম সাহিত্য কোন শহরের সম্মেলনে রচিত হয়েছিল বলো, কোথায় রচিত হয়েছিল? দেখো, এই সঙ্গম সাহিত্য রচিত হয়েছিল মাদুরাইতে, মাদুরাই শহরে, প্রায় আজ থেকে 2300 বছর আগে, মানে যীশুখ্রিস্টেরও জন্মের আগে। তাহলে এই সঙ্গম সাহিত্য রচিত হয়েছিল মাদুরাইতে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, C6H6 এর সাধারণ নাম কি? C6H6 কোনটাকে বলা হয়? মিথানল, অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটোন নাকি বেনজিন? বলো। C6H6 কোনটার রাসায়নিক সংকেত? মিথানল, অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটোন নাকি বেনজিন? এই সমস্ত কোশ্চেন কিন্তু রেলের জন্য খুব ইম্পর্টেন্ট। রেলের ভ্যাকান্সিও বেরিয়ে গেছে, তোমরা সবাই জানো, এএলপি টেকনিশিয়ানের। তো ওই রেলের কোশ্চেন কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট, এই সমস্ত কোশ্চেনগুলো, সায়েন্সের কোশ্চেনগুলো। তো বলতে হবে C6H6 এর সাধারণ নাম কি? দেখো, C6H6 এর সাধারণ নাম হলো বেনজিন। বেনজিনকে বলা হয় C6H6। ঠিক আছে, মনে থাকবে তোমাদের বেনজিনকে, তাহলে বারবার বলো, বেনজিনকে বলা হয় কি? C6H6। নেক্সট, নিম্নলিখিত কোনটি ভারতের দীর্ঘতম খাল? মানে বলতে হবে ভারতের দীর্ঘতম খালের নাম কি? বাকিমহাম খাল, সারদা খাল, ইন্দিরা গান্ধী খাল বা ইন্দিরা গান্ধী ক্যানাল নাকি আপার গঙ্গা খাল? বলো। ভারতের দীর্ঘতম খাল বলেছে, ভারতের দীর্ঘতম খাল কোনটা? বা দীর্ঘতম ক্যানালও বলতে পারে, ঘাবড়ে যাও না কিন্তু, ক্যানাল বললেও একই অ্যান্সার হবে, খাল বললেও একই অ্যান্সার হবে। দেখো, ভারতের দীর্ঘতম খাল হলো ইন্দিরা গান্ধী খাল। এই ইন্দিরা গান্ধী খাল হলো ভারতের দীর্ঘতম খাল, মনে থাকবে। নেক্সট, আচ্ছা, এখানে দিয়ে দিয়েছি, দেখো এই ইন্দিরা গান্ধী ক্যানালটা পাঞ্জাব থেকে স্টার্ট হয়েছে, এই পাঞ্জাবের এখান থেকে স্টার্ট হয়েছে, আর রাজস্থানের একদম এতটা অবধি রয়েছে, তার মানে সবচেয়ে দীর্ঘতম খাল। আর এর মোট, যেটা বললাম ইন্দিরা গান্ধী ক্যানাল বা খাল ভারতের দীর্ঘতম খাল, এর মোট দৈর্ঘ্য 650 কিমি। ঠিক আছে, প্লাস 445 কিমি ইন্দিরা গান্ধী খাল। বুঝতে পারলাম, টোটাল হচ্ছে এর মোট দৈর্ঘ্য হচ্ছে 1095 কিমি, মানে 1095 কিমি হচ্ছে এই ইন্দিরা গান্ধী খাল এর দৈর্ঘ্য। বুঝতে পারলে? নেক্সট, ভারতের বৃহত্তম চায়ের নিলাম বাজার পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত? মানে ভারতের তো বৃহত্তম, এমন একটা মানে ভারতের বৃহত্তম চায়ের নিলাম বাজার যেটা কিনা পশ্চিমবঙ্গের মধ্যে অবস্থিত। তো বলতে হবে পশ্চিমবঙ্গে কোথায় অবস্থিত? মালদা, পুরুলিয়া, কলকাতা নাকি আসানসোল? বলো, ভারতের কোথায় সবচেয়ে বড় চায়ের নিলাম বাজারটা রয়েছে? সেটা আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছে, এই জন্য গর্বের ব্যাপার আমাদের। তো বলো কোথায় রয়েছে সেটা? দেখো, সঠিক অ্যান্সার হবে আমাদের রাজধানী, মানে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। এই কলকাতার মধ্যে সবচেয়ে বড় ভারতের চায়ের নিলাম বাজার রয়েছে। আমাদের লাস্ট কোশ্চেন, 25তম কোশ্চেন, বলতে হবে অর্থনৈতিক প্রবৃদ্ধির সাথে মন্দার কারণে বেকারত্ব বৃদ্ধি এবং পতনের পরিস্থিতিকে কি বলা হয়? ইকোনমিক কোশ্চেন, বলো। এই বেকারত্বটাকে কি বলে? বলো। এগুলো কিছু করার নেই, এগুলো জাস্ট মুখস্থ করে রাখবে, তাহলেই হবে। দেখো, এই বেকারত্বটাকে বলা হয় চক্রীয় বেকারত্ব বা সাইক্লিক বেকারত্ব। তাহলে এই ছিল 25টা কোশ্চেন। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং তোমাদের ভালো লেগেছে।
তো চলো রাখছি, বাই, জয় হিন্দ, বন্দে মাতারাম।